সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে রসায়ন। তোমরা আশা করছি তোমরা সবাই রসায়ন বই এবং খাতা কলম নিয়ে বসবে। এবং আমরা গতদিন আমাদের দ্বিতীয় অধ্যায়ে পদার্থের গঠন সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। অর্থাৎ কঠিন পদার্থের যে তিনটি অবস্থা, কঠিন, তরল, বায়বীয় পদার্থ, এই তিন অবস্থা নিয়ে আলাপ করছিলাম। সঙ্গে একটু ব্যাপন সম্পর্কে একটু আলোচনা করছিলাম। তা আজকে আবার ব্যাপন এবং নিঃসরণ নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। এরপরে গলন এবং স্ফুটন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপর পরবর্তীতে মোমের তিন অবস্থা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তা আমরা জানি আমরা ব্যাপন পড়াটা তো সেই অনেক আগে থেকে পড়ছি। সেটা হচ্ছে ব্যাপন কাকে বলে? ব্যাপন হচ্ছে কোনো পদার্থের কঠিন, তরল, আচ্ছা তাহলে কোনো পদার্থের কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এটা আমরা জানি এবং গতদিন আমরা এটা নিয়ে উদাহরণ দিয়েছি। তা আমরা আজকে আর ব্যাপন সম্বন্ধে কোনো কথা বলবো না। অর্থাৎ মূলত হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যে কোনো পদার্থ, কঠিন হোক, তরল হোক, বায়বীয় পদার্থ, সমভাবে স্বতঃস্ফূর্তভাবে পরিব্যাপ্ত হওয়াকে বলা হয় ব্যাপন। এখন আমরা কথা বলবো নিঃসরণ নিয়ে। কেমন নিঃসরণ জিনিসটা একটু বুঝতে হবে। প্রথমে আমি সংজ্ঞাটা লিখি, তাহলে পরবর্তী উচ্চ চাপের স্থান থেকে উচ্চ চাপের স্থান হতে কোনো পদার্থের নিম্ন চাপের স্থানের দিকে পরিব্যাপ্ত হওয়াকে কি বলে? নিঃসরণ বলে। আচ্ছা, খুব সরু ছিদ্রপথে উচ্চচাপের সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান হতে কোনো পদার্থের নিম্নচাপের স্থানের দিকে পরিব্যাপ্ত হওয়াকে নিঃসরণ বলে। কারণ আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, মনে করো আমাদের বাসা বাড়িতে যে সমস্ত সিলিন্ডার আছে, সে সিলিন্ডারের মধ্যে মূলত আছে প্রোটন এবং বিউটন, দুটোটা মিশ্রণে ওই সিলিন্ডারের মধ্যে অতি নিম্নচাপে কী করা হয়েছে? গ্যাসকে তরল পদার্থে রূপান্তরিত করা হয়েছে। যখন সিলিন্ডারের মুখটা আমি খুলে দেব, তখন খুব সজোরে ওখান থেকে যখন গ্যাসটা বের হয়, ওটা হচ্ছে নিঃসরণ। কেন নিঃসরণ? প্রথমত সিলিন্ডারের মুখটা হচ্ছে খুব বেশি সূক্ষ্ম এক। দ্বিতীয়, সিলিন্ডারের ভিতরে গ্যাসের চাপটা হচ্ছে খুব বেশি এবং বাইরের চাপটা হচ্ছে খুব কম। তাই তখন গ্যাসের সিলিন্ডারের মুখটাকে যখন আমরা খুলে দেব, তখন ওখান থেকে সজোরে যে গ্যাসটা বের হয়, ওটা হচ্ছে মূলত নিঃসরণ। আরও আমরা উদাহরণ দিতে পারি। আমরা যখন বেলুন ফুলাতে যখন বড় হয়ে যায়, তখন দেখা যায় কি এক পর্যায়ে বেলুনটা যদি আমি কোনো একটা সুই দিয়ে ফুটো করি, ওখান থেকে খুব দ্রুতগতি কী হয়? বাতাসটা বের হয়। তার কারণটা হচ্ছে, বেলুন যখন ফুলানো হয় তখন বেলুনের ভিতরে প্রচুর পরিমাণ কী থাকে? বাতাস থাকে। তাই চাপটা বেশি হয়। সে চাপটা বেলুনের চারদিকে কী করে? সমানভাবে ধাক্কা দেয় এবং বেলুনের বাইরে সেই চাপটা কিন্তু কম। তাহলে বাইরে হচ্ছে নিম্নচাপ আর বেলুনের ভিতরে হচ্ছে উচ্চচাপ। যখন সুই দিয়ে ফুটা দেওয়া হয়, তখন সুইয়ের মাথা তো খুবই ক্ষুদ্র এবং সরু, তখন এটার মধ্যে দিয়ে যখন ফুটা করা হয়, তখন সজোরে বাতাসটা বের, এই যে সজোরে বাতাসটা বের হয়েছে, এটাই হচ্ছে তোমার কি? নিঃসরণ।
অর্থাৎ সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান হতে কোনো পদার্থের নিম্নচাপের স্থানের দিকে পরিব্যাপ্ত হওয়াকে কি বলে? নিঃসরণ বলে। তবে সেখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ব্যাপন ও নিঃসরণ কিন্তু একই সাথে ঘটে। ব্যাপন ও নিঃসরণ একই সাথে ঘটে। কীরকম? মনে করো তুমি দেখিও যখন এই সিলিন্ডার থেকে গ্যাসটা বের হয়, ঠিক বের হওয়ার মনে করো মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড পরে ঘরের মধ্যে একটা পচা দুর্গন্ধ লাগে নাকের মধ্যে। ঠিক গ্যাসটা যে মুহূর্তে সরু ছিদ্রপথ দিয়ে বের হচ্ছে ওটা হচ্ছে নিঃসরণ, আর গ্যাসটা যে পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে ওটাই হচ্ছে ব্যাপন। তাহলে ব্যাপন এবং নিঃসরণ কিন্তু একই সাথে কি হয়? সংগঠিত হয়। তোমাদের ঘরের মধ্যে দেখি কাঁঠাল পাকলে, আম পাকলে দেখবে যে আম যখন পাকে তখন ঘ্রাণটা যেরকম হয় না, যখন বেশি পাকে তখন ঘ্রাণটা কিন্তু পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। তার কারণটা হচ্ছে কি, কাঁঠালের উপরে যে চামড়াটা এটা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কী আছে? ছিদ্র আছে। ওই সূক্ষ্ম ছিদ্র দিয়ে যেই ঘ্রাণটা বের হচ্ছে, বের হওয়ার মুহূর্তটা হচ্ছে নিঃসরণ, আর যখন ঘ্রাণটা যখন পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে তখন সেটা হচ্ছে ব্যাপন। তাহলে মনে রাখবে ব্যাপন এবং নিঃসরণ কিন্তু কী হয়? একই সাথে কী হয়? সংগঠিত হয়। এবং ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্যটা কি? ব্যাপন ও নিঃসরণ মধ্যে পার্থক্য, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য হলো ব্যাপন তোমার কঠিন, তরল, বায়বীয় তিনটা মাধ্যমে সংগঠিত হতে পারে, আর নিঃসরণটা শুধু হয় বায়বীয় মাধ্যমে। ব্যাপনের জন্য চাপের কোনো প্রভাব পরিলক্ষিত হয় না, কিন্তু নিঃসরণের জন্য কী হয়? চাপের প্রভাবটা পরিলক্ষিত হয়। এই মূলত এই দুটো জিনিস হচ্ছে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। আরও অনেক পার্থক্য আছে, তবে এই দুইটা পার্থক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ ব্যাপনটা 3টা মাধ্যমে সংগঠিত হতে পারে, নিঃসরণটা সংগঠিত হয় শুধুমাত্র একটা মাধ্যমে, সেটা হচ্ছে বায়বীয় পদার্থ। ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব কোনো পরিলক্ষিত হয় না, আর নিঃসরণের ক্ষেত্রে কী হয়? চাপের প্রভাব পরিলক্ষিত হয়। আমি দুটো বলছি, আরও দুটা পার্থক্য তোমরা কী করবা? বের করার চেষ্টা করবা। সেজন্য কী করতে হবে? পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে। তাহলে এবার গেল আমার ব্যাপন এবং নিঃসরণ সম্পর্কে ধারণা। এবার আমরা কথা বলব মোমের 3 অবস্থা সম্পর্কে। তোমরা এমন কেউ না যে মোমবাতি জ্বালাও না, বা কারো ঘরে যে কোনো ধর্মীয় স্থান আমরা কী করি? মোমবাতি জ্বালাই। তো মোমবাতি যখন আমরা জ্বালাই তখন কী করি? আমি আসলে মোমবাতিতে, এটা মোমবাতি তুমি মনে করবা তোমরা এটা মোমবাতি আর কি, মোমবাতি তো হয়ে গেছে। তোমরা মনে করবা যে এটা একটা মোমবাতি আমি অঙ্কন করছি। দেখো মোমবাতি এটা হচ্ছে এখন এই অবস্থায়, সেটা কঠিন পদার্থ, এবং মোমবাতির উপরে আমি একটা কী দিয়েছি? সুতা দিছি। সুতা তো আছে। যখন আমি এই মোমবাতির এই সুতার আগায় যখন আমি আগুনটা লাগিয়ে দেব, তখন কী করবে? মোম গলাটা শুরু করবে। মোম যখন গলবে তখন ওই তরল পদার্থটা কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। যখন বাষ্পে পরিণত হবে, আচ্ছা সরি, তার আগে একটা কথা বলি, মোমের একটু গঠন সম্বন্ধে বলি। মোম হচ্ছে এক ধরনের একটা হাইড্রোকার্বন। মোম হচ্ছে কি? এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনটা তোমরা তো আসলে ক্লাস 9-এ আমাদের এই অধ্যায়টা আছে একেবারে বইয়ের শেষের দিকে, একাদশ অধ্যায়ে। তা আমি একটু বলি, হাইড্রোকার্বন তাদেরকে বলা হয় যে সমস্ত যৌগ কার্বন এবং কিসের সমন্বয়ে গঠিত? হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, সে সমস্ত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। আরও অনেক কথা আছে, এগুলো আমরা যখন জৈব যৌগ পড়াবো তখন বলব। এখন তাহলে আমার এই মোমের মধ্যে কী আছে? শুধু কার্বন আছে আর হাইড্রোজেন আছে। তাহলে এই মোমকে যখন আমি জ্বালাবো তখন মোম থেকে কী হবে? মোমটা প্রথমে গলবে, গলার পরে কী হবে? সেটা কী হবে? জলীয় বাষ্পে রূপান্তরিত হবে। আর জলীয় বাষ্পে যখন রূপান্তরিত হবে, যখনই আমি এখানে আগুন দেব তখন সেখানে কী আছে? সেখানে আছে একটা কি? অক্সিজেন। আর এখানে আমার কী আছে? হাইড্রোকার্বন। এখানে আছে কি? হাইড্রোকার্বন। অর্থাৎ হাইড্রোকার্বনটা আমি কী লিখলাম? মোমটাকে লিখলাম। তাহলে বিক্রিয়া করলে কী হবে? বিক্রিয়া করলে হবে কার্বন ডাইঅক্সাইড হবে, পানি হবে, তারপর হবে কি? তাপ, আর হবে কি? আলো। তাহলে তোমরা নিজেরাই চেষ্টা করে দেখো, চিন্তা করে দেখো,
যখন আমি মোমকে জ্বালাচ্ছি তখন মোমের কিছু অংশ কী হয়ে গেছে, বাষ্পে রূপান্তরিত হয়েছে, কিছু অংশ গলে কিন্তু নিচের দিকে পড়ে গেছে। তাহলে প্রথম যেটা হলো সেটা হচ্ছে বায়বীয় অবস্থা। যখন গলে একটু নিচের দিকে বসছে তখন সেটা হচ্ছে তরল অবস্থা। আর যখন গলে যখন নিচের দিকে সেটা ঠান্ডা হয়ে যায় তখন এটা কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে একটা মোমের আমরা তিনটে অবস্থা দেখতে পারি যখন মোমকে জ্বালানো হয়। যখন প্রথমে জ্বালানো হবে সেটা বাষ্পে রূপান্তরিত হবে, অর্থাৎ বায়বীয় মাধ্যম। তারপর দেখা যাবে যে কিছু তরল কী করতেছে, কিছু মোম নিচের দিকে গড়িয়ে পড়তেছে তরল অবস্থায়, তখন এটা হচ্ছে তরল মাধ্যম। আবার এই তরলটা যখন নিচে জমা হবে তখন সেটা হয় কঠিন মাধ্যম। এটা ছাড়াও এটা হচ্ছে মোমের ভৌত অবস্থা। আবার মোমের রাসায়নিক অবস্থা কি, মোমের মধ্যে যখন মোমকে জ্বালানো হয় তখন মোমের মধ্যে দুইটা অবস্থা দেখা যায়। সেটা হচ্ছে তোমার তার অবস্থার উপর, সেটা একটা হচ্ছে ভৌত অবস্থা আর একটা হচ্ছে রাসায়নিক অবস্থা। আমরা জানি ভৌত অবস্থা কাকে বলে, যে অবস্থায় পদার্থ কী হয়, পদার্থের অভ্যন্তরীণ গঠনের কোনো কী হয় না, পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় ভৌত অবস্থা। তো এই মোমটা যখন গলে কিছু মোম এখানে জমা হয় তখন সেই মোম আর এই মোমের মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে এটা হচ্ছে ভৌত অবস্থা। আর রাসায়নিক অবস্থা কোনটা, তুমি দেখবা যে 5 কেজি, মনে করো 10 গ্রাম ওজনের একটা মোমকে তুমি জ্বালিয়েছো, কিন্তু মোম জ্বালানো শেষ হয়ে গেলে দেখবে যে তুমি যে মোমটা নিচে পরে জমা হয়ে আছে সেখানে হয়তো সেটা কয় গ্রাম, 2 গ্রাম বা 3 গ্রাম বা 6 গ্রাম, কিন্তু 10 গ্রাম তো তুমি ফিরে পাও না। তাহলে এই কথার অর্থ কী, তাহলে নিশ্চয়ই কিছু মোম অন্য কোনো পদার্থে রূপান্তরিত হয়েছে। এবং আমরা যখনই বলি কোনো পদার্থ অন্য একটা পদার্থে রূপান্তরিত হয় সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো সে রাসায়নিক পরিবর্তনটা কি, সেটা হচ্ছে কিছু মোম যে কমে গেছে সেটা কীভাবে হয়েছে, কিছু মোমের কিছু অংশ কার্বন ডাইঅক্সাইড, কিছু অংশ হচ্ছে জলীয় বাষ্প, এবং কিছু অংশ তাপ, এবং কিছু অংশ কী হয়েছে, আলোতে রূপান্তরিত। এই যে বিভিন্ন পরিবর্তনগুলো, এগুলো হচ্ছে কোন পরিবর্তন, এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে একটা মোমকে জ্বালানো হলে তার 2 ধরনের পরিবর্তন দেখা যায়, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আরটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। আর তার অবস্থা কয়টা দেখা যায়, তার অবস্থা হচ্ছে 2টা, একটা হচ্ছে কঠিন, একটা তরল, আর একটা হচ্ছে বায়বীয় পদার্থ। কথা ক্লিয়ার? তাহলে মোমের, তাহলে আমরা উপরের লেখাটা একটু মুছে ফেলি, এটা একটু মুছে ফেলি। তাহলে মোম পরিবর্তন কয় প্রকার দেখা যায়, 2 প্রকার। এক হচ্ছে আমি এগুলো আর বলবো না, কারণ ভৌত পরিবর্তন এগুলো তোমরা ক্লাস 8-এ পড়ার কথা, ভৌত পরিবর্তন। আর 2 হচ্ছে কি, 2 হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কী হবে, পদার্থ তোর অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না, এখানে অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয়, অর্থাৎ এক অবস্থা সম্পূর্ণ অন্য ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে কী হয় রূপান্তরিত। তার প্রমাণ তো এটাই। এগুলো তৈরি হওয়ার কারণে তুমি প্রথমে মোম যত গ্রামের জ্বালিয়েছিলা, মোমটা যখন জ্বালানো শেষ হয়েছে তখন কিন্তু তুমি তত গ্রাম মোম ফিরে পাও না। আচ্ছা, তারপর হচ্ছে কি, তার অবস্থা কয়টা প্রকাশ পাইছিল মোম জ্বালানোর সময়, অবস্থা হচ্ছে 3টা। অবস্থা হচ্ছে 3 ধরনের। কি এটা তার কিসের উপর ভিত্তি করে, তার গঠনের উপর ভিত্তি করে। প্রথমটা হচ্ছে তোমার কঠিন, যখন মোমকে তুমি হাঁটতে নিয়েছো নিশ্চয়ই এটা কঠিন পদার্থ। আচ্ছা, 2 হচ্ছে কি তরল পদার্থ, আর 3 হচ্ছে বায়বীয় পদার্থ। ঠিক আছে, এই কঠিন, তরল, বায়বীয় সম্বন্ধে আমি আগের ক্লাসে কী করছি তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। তাহলে মোটামুটি আমরা মোম সম্পর্কে জানলাম, এবং এগুলো এমসিকিউতে আসে, মোমের কয় ধরনের পরিবর্তন ঘটে মোমকে জ্বালালে, এবং কয় ধরনের অবস্থা কী হয় দেখা যায় সেটা। এখন আমরা আলাপ করব গলন এবং স্ফুটন সম্পর্কে ধারণা। তো এই গলন এবং স্ফুটন সম্পর্কে আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমরা বইতে পড়বা। আগামী ক্লাস আমরা কী করবো, তাপ প্রদানের যেটা বক্ররেখা আছে ওইটা নিয়ে আলাপ করবো। তাহলে আমরা গলন এবং স্ফুটন সম্পর্কে এখন কী করবো, আলাপ করছি। তো সেটা তোমরা একটু দেখো।
আর আমি আশা করছি আমি যা বলতেছি তোমরা তা খাতায় লিখছ এবং সঙ্গে সঙ্গে বইটা পাশে খোলা রাখছ। তাহলে এবার দেখো গলন সম্বন্ধে, যে কোনো তাপমাত্রায়, ঠিক আছে, কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? গলন বলে। এটা হচ্ছে গলন। তাহলে আমরা তো আসলে গলনের চেয়ে গলনাঙ্কের সাথে পরিচিতিটা বেশি। তাহলে গলনাঙ্কটা কোথায়? 1 বায়ুমণ্ডলীয় চাপে, 1 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে আদর্শ বায়ুচাপ। 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। তাহলে দেখো, গলনের ক্ষেত্রে তাপমাত্রাটা কোনো নির্দিষ্ট নেই, সেখানে চাপের কথাও কোনো উল্লেখ নেই। আর গলনাঙ্কের ক্ষেত্রে তোমার চাপের কথা উল্লেখ আছে এবং যে তাপমাত্রা, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা। যেমন বিশুদ্ধ প্রত্যেকটা পদার্থের গলনাঙ্ক কিন্তু নির্দিষ্ট, যদি পদার্থটা কি হয়? বিশুদ্ধ হয়। তাহলে বিশুদ্ধ, একটা কথা লিখে দেখি আমি, বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক স্থির। যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি সেলসিয়াস। যদি সে বরফটা কি হয়? যদি সে বরফটা বিশুদ্ধ হয়। ঠিক আছে কথা? এরপর এবার আসো স্ফুটন। দেখো, স্ফুটনটা হচ্ছে গলনের বিপরীত। কীরকম? দেখো, যে কোনো তাপমাত্রায় কোনো তরল পদার্থ ধীরে ধীরে, এখানে একটা কথা বলা দরকার, আগে বলা হয় না, কোনো তরল পদার্থ, আচ্ছা ধীরে ধীরে কথাগুলো না বলেই, কোনো তরল পদার্থ কি হয়? বাষ্পে পরিণত হয়। পরিণত হওয়ার প্রক্রিয়াকে একে নিয়মে লিখি। পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? গলন, স্ফুটন। তাহলে এখানেও তোমার 1 অ্যাটমসফিয়ার চাপ, এটা হচ্ছে কি আদর্শ বায়ুচাপ। 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে রূপান্তরিত হয় তাকে কি বলে? তাকে স্ফুটনাঙ্ক বলে। দেখো, এই জিনিসগুলো তুমি আসলে মুখস্থ রাখতে পারবে না, এগুলো একটু বুঝে পড়বা, তাহলে তোমার মানে আর
দ্বিতীয়বার পড়তে হবে না, এটা মনেই থাকবে। তাহলে যেরকম বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক স্থির, সেরকম বিশুদ্ধ পদার্থের স্ফুটনাঙ্ক কেমন? স্ফুটনাঙ্ক স্থির। মনে করো পানি, তা আমরা আমাদের ব্যবহারিক জীবনে টিউবওয়েল থেকে ওয়াসার পানি যেগুলো ফুটায় সেগুলোর গলনাঙ্ক তুমি স্ফুটনাঙ্কটা নির্দিষ্ট পাবা না। কেন? কারণ সেখানে শুধু পানি ছাড়া হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া, আমরা জানি কি পানির আণবিক সংকেত কী? পানির আণবিক সংকেত হচ্ছে H2, কিন্তু ওই পানির মধ্যে এই হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া আরও অন্যান্য পদার্থ কী আছে? মিশ্রিত আছে। সেখানে মনে করো কার্বন থাকতে পারে, সালফার থাকতে পারে, আর্সেনিক থাকতে পারে। তাই একটা কথা বলে দিচ্ছি, বিশুদ্ধ পদার্থের স্ফুটনাঙ্ক কিন্তু স্থির, অর্থাৎ প্রত্যেকটা বিশুদ্ধ পদার্থে একটা কী আছে? নির্দিষ্ট গলনাঙ্ক আছে। তাহলে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াস। এই কথাটা মনে রাখবে। তাহলে কথাকে আমি বুঝাতে পারছি। তাহলে আজকে আমাদের ব্যাপন এবং নিঃসরণ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বা পাইছো তোমরা। মোমের 3 অবস্থা সম্পর্ক বলছি, আর হচ্ছে গলন ও স্ফুটন সম্পর্কে ধারণা চেষ্টা করছি। এখন এই গলন এবং স্ফুটনের যে একটা তাপীয় বক্ররেখা আছে, সেটা আমরা আজকে আগামী দিন ক্লাসে পড়াবো। তার কারণ তুমি এই বিষয়গুলো একটু ভালো করে না পড়লে ওই গ্রাফটা বুঝবে না। তা আমি এখন যতটুকু পড়াইছি এটার ভিত্তিতে তোমাদেরকে কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। সে প্রশ্নগুলো একটু লেখার চেষ্টা করো, কেমন? কিছু প্রশ্ন দিচ্ছি সেটা একটু দেখো, এবং সেগুলো অবশ্য হবে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন। প্রথমে লেখো গলন, অর্থাৎ আমি এখানে যা পড়াইছি সেটা, ও স্ফুটন কাকে বলে। 2 নম্বর হচ্ছে ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য। ঠিক আছে? পার্থক্য। 3 নম্বর হচ্ছে মোমের ভৌত ও রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। তারপর 4 নম্বর দেওয়া যায় কি? 4 নম্বর কী দেওয়া যায়? ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য, গলন ও স্ফুটন কাকে বলে, মোমের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। তারপর হচ্ছে আরেকটা পার্থক্য দিই, কারণ পার্থক্য পড়া ভালো। পার্থক্য বললে তোমার কি হবে, না বোঝার কোনো সমস্যা থাকলে এটা বুঝে ফেলবে। স্ফুট এর মধ্যে পার্থক্য লিখো। তাহলে তোমরা তোমাদের পড়াগুলো পড়ে এই প্রশ্নগুলোর আনসার নিজে নিজে লিখার চেষ্টা করবা। যখন আমাদের অ্যাসাইনমেন্ট দেবে তখন কিন্তু আমি এই জিনিসগুলো দেখব, এগুলো কিন্তু আমার মনে থাকবে। তাহলে আজকে আমাদের এতটুক থাক। আশা করছি তোমরা সুস্থ থাকবে এবং সবসময় স্বাস্থ্যবিধি মনে চলবে। সবাইকে ধন্যবাদ।